যুবক হত্যায় ক্যাম্পাসে বিক্ষোভ, ঢাবিতে রাজনীতি বন্ধ, 6 শিক্ষার্থী আটক, জাবির 8 জন শিক্ষার্থী বহিষ্কার। সংস্কার নিয়ে আওয়ামী লীগ ছাড়া সবার সাথে আলোচনা হবে, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ করা হবে আইন উপদেষ্টা। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেফতার, আদালতে রিমান্ড চাইবে পুলিশ। খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ, আহত 5 জন, অর্ধশত দোকানে এবং বাড়িতে অগ্নিসংযোগ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক কর্মী সহ 6 জন ছাত্রকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা হয়েছে। ছাত্রদল বলছে সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্রলীগ পরিস্থিতি ঘোলাটে করছে। অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়, অতীতে আমরা দেখেছি। তারপরে তদন্ত চলে, সিন্ডিকেটের রিপোর্ট হয়, ইফ ইট ইজ ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। এইটা হলো আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে। এদিকে জড়িতদের আইনের আওতায় আনতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে ছাত্রদল জানায় এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে। হত্যার ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে জড়িত সন্দেহে হল থেকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। এই সংক্রান্তে একটি মামলা রুজু করা হয় এবং এই সংক্রান্তে আমাদের পুলিশি তদন্ত কার্যক্রম এখন চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট যে টিমগুলো তারা কাজ শুরু করেছে এবং আশা করি আমরা আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটার মাধ্যমে আমরা অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা গণপিটুনির শিকার হন। পরে তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে তার মৃত্যু হয়। হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় বৃহস্পতিবার 8 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হত্যায় জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে তার বিচার নিশ্চিতের আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে মব জাস্টিস কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় জানিয়ে এর সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তারা তাদের এই দাবি জানান। এছাড়া মব জাস্টিস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে সব ধরনের রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। সভায় উপস্থিত সিন্ডিকেটের সব সদস্য রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানান তিনি। বৈঠকে ছাত্র শিক্ষক রাজনীতি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা কর্মসূচির এক দফা ছিল ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পৃথক 2টি হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার তিনি বলেন, নিরাপরাধ কাউকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না। ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগরে এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার
কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন। পুলিশের মনোবল বাড়িয়ে পুলিশকে জনবান্ধব করার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা পর্যায়ে যে তাদের যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারে না, বাট সব সমাধান সম্ভবও নয়, বাট তাদের যেন একটা পেশেন্ট হিয়ারিং দেওয়া হয়। ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে, এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে। প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাকে সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত 6টি কমিশন 1 অক্টোবর থেকে কাজ শুরু করে 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। এক্ষেত্রে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ছাড়া অন্য সব দল এবং অংশীজনের সাথে আলোচনা করা হবে। বৃহস্পতিবার সভা শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর পর শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, মব জাস্টিস বা গণপিটুনির নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে। এর আগে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। তার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 6 কমিশনের প্রধানের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টাও। 1 ঘন্টারও বেশি সময়ের আলোচনার পর সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশনগুলো পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর 1 অক্টোবর থেকে পরবর্তী 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করবে। এক্ষেত্রে আলোচনা করবে সব অংশীজনের সাথেও। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। এর পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে। এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। সম্প্রতি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুজনের মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সব অন্যায়ের বিচার হবে। এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। একই সঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান জানান, সুনামগঞ্জ শহরে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করেন দোয়ারা বাজারের বাসিন্দা হাফিজ আহমেদ। দ্রুত বিচার আইনের মামলায় এম এ মান্নান সহ 99 জনকে আসামি করা হয়।
মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হলো। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ে পৃথক দুটি জনসভা সহ স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর কলেজ মাঠে বিএনপির জনসভায় হাজারো মানুষের ঢল নামে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই আইনের আওতায় এনে বিচার করতে হবে অপরাধীর। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, সেই জাতিকে ধ্বংস করেছে, সুতরাং জবাব তাকে দিতেই হবে। যে অপরাধগুলো সে করেছে এই অপরাধগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের তার বিচার হবে ইনশাআল্লাহ আইনের আওতায়। এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করেন তিনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বিকেলে পীরগঞ্জ উপজেলায় দলীয় সমাবেশে অংশ নেওয়ার পর সন্ধ্যায় জেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। এনটিভি নিউজ ডেস্ক। বাজেট সহায়তা, ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি খাতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো নির্মাণ এবং রোহিঙ্গাদের সহায়তা করবে এই সংস্থাটি। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্টিন রেজার। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় তার অনুমোদন হতে পারে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ প্রকাশ করেন। লিখিত আদেশে বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান জানান, বিশেষ নিয়ম তৈরি করে বেক্সিমকো সহ বেশ কিছু কোম্পানি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে, যা তারা ফেরত দেয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত। এর আগে 4 সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে ঋণ ও তা পরিশোধের তথ্যাদি সহ কয়েকটি বিষয় নিয়ে আইনজীবী মাসুদ আর সোবহান রিট করেন। এর প্রেক্ষিতে 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সেগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যারা 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের 25 বছরের মধ্যে 1 পয়সা রিপেমেন্ট করতে হবে না। 25 বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, 25 বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে, তাদের ইচ্ছা মতো। হু ডিটারমিনস এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে? অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম সার্টেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নাই, ওই যে প্রোটেকশনটা পেয়ে গেছে 25 বছর। খাগড়াছড়ি দিঘি নালায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় পাহাড়িদের প্রায় অর্ধশত বাড়িঘর এবং দোকানপাটে আগুন দেওয়া হয়েছে।
পুলিশ এলাকাবাসী জানায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়ায় বুধবার ভোরে মোহাম্মদ মামুন নামের একজন ব্যক্তিকে মোটরসাইকেলে চুরির অভিযোগে মারধর করা হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বিক্ষোভ মিছিল বের করেন বাঙালিরা। মিছিলটি লালমা স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে এতে বাধা দেন পাহাড়িরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়। এক পর্যায়ে পাহাড়ি জনগোষ্ঠীর 37টি ঘরবাড়ি এবং দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। শুক্রবার থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কাটনে ডিএমটিসিএল এর কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, শুধু শুক্রবারে মেট্রো রেল চলবে বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। জানান, কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে 20,50,000 টাকা। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 নম্বর স্টেশন চালুর কাজও চলছে। প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। এ মাসে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় 20,67,03,551 কোটি টাকা। ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেশন দুটি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানেই থাকতে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দেশটির জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে তাদের দেশ চালাতে চায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসের সাউথ এশিয়া ব্যুরো চিফ জন রিড এক কলামে বলেছেন, হাসিনা দিল্লিতে মেয়ের সঙ্গে আছেন বলে দিল্লির অভিজাত পাড়ায় আলোচনা চলছে। এমনকি দিল্লির লোধি গার্ডেনে কয়েকজনের সঙ্গে হাসিনাকে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও উল্লেখ করা হয়। ইস্পাহানি মির্জাপুর ভারত বাংলাদেশ টেস্ট প্রসঙ্গ। বৃহস্পতিবার দিনের প্রথম দেড় সেশন হাসান মাহমুদের সুইংয়ে যে হাসি জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মুখে, সেটি অশ্বিন এবং জাদেজার জুটিতে দিন শেষে চলে গেছে ভারতের কাছে। চেন্নাইয়ে 2 সেশনের রাজত্ব বাংলাদেশের হাতছাড়া হয়েছে শেষ সেশনে অশ্বিনের শতক এবং জাদেজার অর্ধশতকে। প্রথম দিন শেষে 6 উইকেটে 339 রান করেছে স্বাগতিকরা। 4 উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 2 মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, গেল 1 সপ্তাহে 3,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের বাসিন্দা। নাজিবুর রহমানের রিপোর্ট। ছোট্ট বর্ষা, তীব্র জ্বর আর কাশি নিয়ে গেল 4 দিন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে মাত্র 5 বছর বয়সী বর্ষা। স্কুলের গণ্ডি না পেরোনো মেয়েকে নিয়ে অসহায়ত্ব মায়ের কণ্ঠে। খুব কাশি, বমি, মাথা ঘুরায়, পেট ব্যথা, এগুলা নিয়ে 15 তারিখে ভর্তি হয়েছি। কিন্তু এখানে আসার পর হঠাৎ করে এই যে এগুলা র্যাশ উঠছে ওর মুখে। এখানে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার এই বাচ্চারা রাইখা আমি নিচে টেস্ট করতে যাই, ও এসে দেখি যে ও প্রস্রাব করবে, পায়খানা করবে, কেউ নাই এখানে। বর্ষা মৌসুমের মাঝামাঝি এসে জেঁকে বসেছে ডেঙ্গু আতঙ্ক। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তীব্র গায়ে ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালে ছুটে আসছেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আমার জ্বর দিন দিন বেড়েই যাচ্ছে, তো 3-4 দিন এরকম যাওয়ার পরে ডেঙ্গু টেস্ট করায়, তো ডেঙ্গুতে দেখে যে ডেঙ্গু পজিটিভ আসছে। এই যে হাত পা প্রচুর জ্বালা পোড়া করে, কোনো কিছু খাইতে পারি না, বমি হয়, যা খাই তাই বমি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 1 সপ্তাহে 3,795 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হারও বেড়েছে গেল 1 মাসে। আক্রান্তদের মধ্যে শতকরা 30% শিশু এবং বেশিরভাগ রোগী ঢাকার বাসিন্দা বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ম্যানেজ করতে কোনো প্রবলেম হচ্ছে না। আর বর্তমানে যে রোগীগুলি আসতেছে তার 70% হচ্ছে আমাদের আশেপাশে, গোপীবাগ, গোলাপবাগ, যাত্রাবাড়ি, শনিরাকড়া এসব জায়গা। আর এখান দিয়ে রামপুরা, বাড্ডা, বনশ্রী এই এলাকার জোনের মধ্যে 70% রোগী। এছাড়াও 30% রোগী আসতেছে ঢাকার বাইরে। নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন রাখুন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার রাজধানীর মেরুলবাড্ডায় অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে জরিমানা নয়, সচেতনতাই মুখ্য বলে মনে করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের চেতনাকে, যারা বসবাস করে তাদের চেতনাকে জাগ্রত করা
সেই চেতনা যদি বারবার চেষ্টার পরেও জাগ্রত না হয় তখন তো জেল জরিমানা যেতেই হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নগরবাসীকে নিজ বাসাবাড়ির আঙিনা নিজেই পরিষ্কার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সমাবেশ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারা বলেন, স্বৈরাচারের দোসরদেরও আইনের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ অন্যান্য নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ঢাবি এবং জাবিতে সংঘটিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। এসব ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান মব জাস্টিস বন্ধ করতে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নীতির সুদ কমালো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ধারণার চেয়ে বেশি হারে কমানো হয়েছে নীতি সুদ। করোনা মহামারীর পর গত 4 বছরের মধ্যে এই প্রথম নীতির সুদ কমানো হলো। এক ধাপে 0.25% পয়েন্টে নীতির সুদ কমানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করা মার্কিন অর্থনীতিতে ফেডের সিদ্ধান্ত বড় মাইলফলক। আগ্রাসী নীতি সুদ কমানোর ফলে আমেরিকার মূল্যস্ফীতি 9 থেকে কমে 2% দাঁড়িয়েছে। অবশেষে সৌদি আরবে যাত্রা শুরু ই পাসপোর্ট কার্যক্রমে। রিয়াদের পর জেদ্দায় ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসে এমন সেবা পেয়ে খুশি বাংলাদেশিরা। জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম। ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। সৌদি আরবে ই পাসপোর্ট কার্যক্রম চালু করায় সন্তুষ্ট প্রবাসীরা। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি সর্বপ্রথম এই ই পাসপোর্টটি আবেদন করেছি। আগে অনেক সময় লাগতো, এখন ইনশাআল্লাহ আমরা উইদিন 1 মাসের মধ্যে আমরা এই পাসপোর্টটি পেয়ে যেতে যাব। জেদ্দা কনস্যুলেটে প্রথম আসলাম ই পাসপোর্ট করতে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখন থেকে আবেদনের 1 মাসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন প্রবাসী বাংলাদেশিরা। আপনারা জেনে খুশি হবেন যে এখানে আমরা 20টি ওয়ার্ক স্টেশন ও একটি সার্ভার সম্বলিত এই টাইপ এনরোলমেন্ট সেন্টার স্থাপন করেছি। এইটি বাংলাদেশে আমাদের আগে বুকলেটটা বাইরে থেকে আসতো, এটা বুকলেট কিন্তু আমাদের নিজস্ব প্রিন্টে ছাপা হবে। এটা তাহলে তার ইমেজটাও ইমপ্রুভ হয়। সুতরাং এই পাসপোর্ট রোলারটা আমরা আজকে করতে পারছি জেদ্দায় আমাদের কনস্যুলেটে। এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয়। সৌদি আরবে বাংলাদেশের 47তম মিশন হিসেবে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হলো। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইস্তাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা 6টায় শুরু হবে খেলাটি। অনূর্ধ্ব-20 দলের পর এবার ভুটানের মাটি থেকে সাফল্য কুড়িয়ে আনার পালা লাল সবুজের অনূর্ধ্ব-17 দলের। গত বছর ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ভারতীয়দের হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তিব্বতে মাত্র 2 দিনের অনুশীলনে মাঠে নামতে হচ্ছে, যা সাইফুল বাড়ি টিটুর দলের জন্য বড় চ্যালেঞ্জ। টুর্নামেন্টের এই গ্রুপে বাংলাদেশ ভারতের আরেক প্রতিপক্ষ মালদ্বীপ। অন্যদিকে বি গ্রুপে রয়েছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভুটান। 30 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের। আবারও ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ।
শেষ সেশনে অশ্বিন ও জাদেজার ব্যাটিংটা প্রথম দিনে ভারতকে স্বস্তি দিচ্ছে। দিনের সেরা বোলিংয়ের পর বাংলাদেশের পেসার হাসান মাহমুদ মনে করছেন তৃতীয় সেশনে নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে এই জুটির কাজটা কঠিন হতে পারত। করতেছিলাম সকাল থেকে, বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। সো বোলাররা চেষ্টা করতেছে রান কিভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায়। বাট একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে, বাট এখন শিফট হয়ে গেছে ওদের দিকে। বাট অবশ্যই এটা গেম অফ ক্রিকেট, এনিথিং ক্যান হ্যাপেন নাও। মেবি ইনশাল্লাহ টুমরো আবার আমাদের দিকে ফিরে আসতে পারে, বাট আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে রান চেক দিয়ে বল করতে পারি। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। যুবক হত্যায় ক্যাম্পাসে বিক্ষোভ, ঢাবিতে রাজনীতি বন্ধ, 6 শিক্ষার্থী আটক ও জাবির 8 জন শিক্ষার্থী বহিষ্কার। সংস্কার নিয়ে আওয়ামী লীগ ছাড়া সবার সাথে আলোচনা হবে, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ করা হবে আইন উপদেষ্টা। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেফতার, আদালতে রিমান্ড চাইবে পুলিশ। খাগড়াছড়ি দীঘি নালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ, আহত 5 জন, অর্ধশত দোকানে ও বাড়িতে অগ্নিসংযোগ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।